বড় আপাকে নিয়ে বাবা মা ভারী বিপাকে পড়ে গিয়েছেন। বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, তবুও কিছুতেই আপাকে পাত্রস্থ করা যাচ্ছে না। আপার বিয়ের জন্য যে প্রস্তাব আসে না তা কিন্তু নয়। আপা দেখতে সুশ্রী না হলেও মোটামুটি পছন্দসই ছিল। তবুও কেউ আপাকে তাদের ঘরের বউ করতে রাজি হতো না। কারণটা স্পষ্ট এবং বড়সড়। আমার বড় আপা ছিল বোবা জন্ম থেকেই। এদিকে আমিও বিয়ের উপযুক্ত হয়ে গেলাম। ম্যাট্রিক পাশ করে কলেজে ভর্তি হয়েছি। তখন গ্রামে কলেজ পড়ো একটা মেয়ে অবিবাহিত মানে বিশাল কিছু। আপার জন্য আমাকে বিয়ে দেওয়া যাচ্ছে না। বড় বড় ঘর হাতছাড়া হয়ে যাচ্ছে। তাই বড় ভাইয়া ও বাবা উঠে পড়ে লাগলো আপার বিয়ে নিয়ে। ঘটক লাগিয়ে দিল আপার জন্য যেমনই হোক একটা পাত্রের সন্ধান করতে। একটা সময় আপা বুঝতে পারল নিয়তির অভিশাপে সে এখন পিতার সংসারের বোঝা। আপার মুখের হাসি মিলিয়ে গেল বাতাসার ন্যায়। সারাবেলা আপার মুখ পাংশুটে হয়ে থাকত। আপা মন খারাপ করে কখনো পুকুর ঘাটে, কখনো শিউলিতলায়, কখনো ঘরের দাওয়ায় বসে থাকত চুপটি করে, যেন দিগন্ত হতে উড়ে আসা নির্হারা কোনো দুঃখিনী পাখি। মাঝে মাঝে আপার দু চোখের কোণ গড়িয়ে নীরবে অশ্রু ঝরত। আমি আপার সেই অশ্রুটুকু মুছে দিতাম। আপা আমার পিঠের উপর হাত দিয়ে টেনে নিজের গায়ের সঙ্গে মিশিয়ে নিত। আমি ছিলাম আপার চেয়ে অনেক ছোট। আপার স্নেহমাখা হাতের পরশ, ডাগর চোখের নরম দৃষ্টি কি যে ভালো লাগতো আমার। ভেতরে একরাশ প্রশান্তি বয়ে যেত ভোরের স্নিগ্ধ হাওয়ার মতো। সত্যি বলতে আম্মারও ভাবখানা এমন। আপাকে যেন তেন পাত্রের হাতে তুলে দিতে পারলেই বাঁচে। আম্মারও কিংবা কি দোষ। বাবা হঠাৎ হঠাৎ এমন রুক্ষ আচরণ করে আম্মার সাথে, যেন বোবা মেয়ে জন্ম হয়েছে আম্মার ভুলেই। কি অদ্ভুত মানসিকতা পুরুষদের। তখন উপলব্ধি করতে না পারলেও এখন বেশ পারি। বোবা বলে আপা পড়াশোনাও করতে পারেনি। কিন্তু আপা শুয়ে বসে অলস সময় কাটাতো না। ঘরের কাজে মাও ভাবিকে সাহায্য করত তার সাধ্যমতো। অবসরে ফ্রেমে বন্দি রুমালে রঙিন সুতোয় কারুকাজে ফুটিয়ে তুলত ফুল, পাখি, চাঁদ, মেঘ, আকাশ, তরুলতা, আরও কত কি। বিকেলের অবসরে চুটকি সেমাই বানাতো। নানান স্বাদের নানান রকমের আচার বানাতো। আপার হাতের তৈরি সুস্বাদু আচার দিয়ে আমাদের সারা বছর কাবার হয়ে যেত। এমন বহু গৃহকার্যে আপা নিপুণা ছিল। সেই হিসেবে আমার কোনো গুণই ছিল না বলতে গেলে। কেবল পড়াশোনাই করতাম, তাও মনের বিরুদ্ধে গিয়ে। ধীরে ধীরে আপার ওপর সবার অনাদর বাড়তে লাগলো। এক বিকেলে ভাইয়া মার্কেটে গেল, বাড়ি এলো। সাথে নিয়ে এলো একজন ঘটক। ঘটক আমাদের গ্রামেরই। ভাইয়া, বাবা, মাকে ডাক দিয়ে নিলেন ঘটকের সামনে। আমি ভাবেও গেলাম বিপুল আগ্রহ নিয়ে। ভাইয়া বলল, ঘটক চাচা শিউলির জন্য একটা প্রস্তাব নিয়ে আসে। আমার পছন্দ হয়েছে। আপনারা ওনার মুখেই শুনুন সব। আমাদের সবার দৃষ্টি ভাইয়ার মুখের ওপর থেকে সরে গেল। ঘটক চাচার মুখের ওপর দৃষ্টি নিবদ্ধ হলো। ঘটক নিজেই টেনে টেনে ধীর গলায় বলল, আপনার বড় কন্যা সম্পর্কে আমি সব অবগত হয়েছি। সেই হিসেবে মনে হয় এই পাত্র মন্দ হইব না। বাকিটা আপনাগরে মর্জি আর মালিকের দয়া। পাত্রের নাম ইদ্রিস ভূঁইয়া। লোক অতিশয় ভালো। গ্রাম উজিরপুর। ভূঁইয়া বংশের ভূঁইয়া বাড়ি। বংশমর্যাদায় আপনাগর চেয়ে অতি উচ্চ। আমি বিস্ফোরিত চাহনি নিক্ষেপ করলাম ভাইয়ার মুখের দিকে। ভাইয়া ভ্রুক্ষেপ করল না আমার দিকে। সম্পূর্ণ অগ্রাহ্য করে ঘটকের দিকে দৃষ্টিপাত করলেন। ঘটক আরও বলল, পাত্রের বয়স ৭৫। অঢেল সম্পত্তির মালিক, বিপত্নী, কোনো পুত্র সন্তান নাই। ৩ কন্যা তাহার, প্রত্যেকেই বিবাহিত। স্বামীর সংসার নিয়ে ব্যস্ত। কিছুটা অসুস্থ পিতারে দেখার কেউ নাই। তারাই পিতারে শাদি করাইতে মনস্থির করল। পাত্রে সিঙ্গেল, অবিবাহিত, তাই বোবা হয়েও তার কোনো আপত্তি নাই। তবে তাদের আড়ালে ইদ্রিস ভূঁইয়া আমারে কইছে, পাত্রী নামে ২০ শতক ধানি জমি লিখা দেব, যেন তার অবর্তমানে তার বিবি চলতেই পারে। বাড়ির উপরে যেই জায়গা আছে তাতেও নানা রকম চাষবাস কইরা খাইতে পারবো আপনার কন্যা। আমি বলে উঠলাম, এত বড় বেটা, আব্বার বয়সী হবে। আপার বয়স চলে এখন ৩১। ব্যবধানটা দেখেন চাচা। ঘটক চুপ হয়ে গেল। ভাইয়া মৃদু রেগে গেল আমার ওপর। মা মুখে ঝামটি মেরে আমাকে বললেন, মোটেও পায় না, আবার বয়স। পুরুষ মানুষ বয়স হলে কি আর কি, না হইলে কি। সম্পত্তি লেখা দিলে আর দুই কথা নাই। বেটা মইরা গেলে সবই তো শিউলির। মায়ের কথায় বাবাও সায় দিল। মা ভাইয়াকে বলল, সম্পত্তি আগেই লেখা নিতে হইব, পরে না দিলে কি করতে পারবো আমরা। এত কাঁচা কাজ করবো না, বিয়ে পড়ানোর আগে লেখা নেব। বাবা ঘটককে বলল, ঠিক আছে, আপনি এখন যান। আমরা নিজেরাই গোপনে ইদ্রিস মিয়ার খবর নিয়ে দেখি। আমি নিজেই যেমনই।
আপনারে 2-4 দিন বাদে জানাই। ঘটক আইচ্ছে বলে পানির খিলি মুখে পড়ে নিল। গাল ভর্তি পান চিবোতে চিবোতে উঠে গেল লম্বা কালো ছাতিটা মাথার উপর মেলে ধরে। আমি এক ছুট দিলাম আপার কাছে, সব বললাম আপাকে। আপার মুখের মলিন ভাব উধাও হয়ে গেল। ঠোঁট বাঁকিয়ে চাপা হাসল আপা। আমি বললাম, আপা, বুড়া লোক, আমার একদম পছন্দ হয়নি। তোমারও তো তাই, তাই না? তোমার কথা বলে মানা করে দিই। আমি উঠে যেতে লাগলে আপা আমার হাত শক্ত করে চেপে ধরল। আপার রোজকার ভাষায় কাইকুই করে আ ও ই করে যা বলল তার মর্মার্থ হলো আপার পছন্দ হয়েছে। আপা এ বিয়েতে রাজি। নিজের মানুষদের কাছে অনাদরে থাকার চেয়ে দূরে কারো কাছে আদরে থাকা ভালো। আমি থমকে গেলাম। উৎসুক ও বিরক্তিকর চোখে আপার মুখ পানে চাইলাম। আপা আমার হাত ধরে শিউলি গাছতলায় চলে গেল। আপার প্রিয় ফুল শিউলি। দাদা আপার নাম শখ করে শিউলি রেখেছে। এই শিউলি গাছটা দাদা রোপণ করেছে। আপা আমাকে সাথে নিয়ে বহু শিউলি ফোটা রাতের সাক্ষী হয়েছে। ভোরে ঘুম থেকে উঠেই কোচা ভরিয়ে শিউলি ফুল কুড়াতো আপা। নাক চেপে ধরে তাজা সুবাস নিত। শিউলি ফুলের মালা বানিয়ে আমাকে দিত আপা। সেই শিউলি ফুলের মালা গলায় পরে আমি সারা বাড়ি ঘুরতাম। দেখে আপা মিটমিটিয়ে হাসত কেবল। তারপর শরতের এক দুপুরে সত্যি সত্যি আপার বিয়ে হয়ে গেল সেই ইদ্রিস ভূঁইয়ার সঙ্গে। বিয়ে পড়ানোর আগেই তিনি আপার নামে 20 শতক জমি দলিল করে রেখে দিলেন। এতে আমাদের সবার কাছে তিনি বিশ্বস্ত ও বড় মনের মানুষ হিসেবে গণ্য হলেন। ঘরোয়া আয়োজনে খুব সাদামাটাভাবেই আপার শুভ বিবাহ সম্পন্ন হলো। ইদ্রিসের সাথে তার 3 মেয়েও তাদের পরিবার এলো। আপাকে সসম্মানে বউ সাজিয়ে তাদের বাড়ি নিয়ে গেল। তার 2 দিন পর রীতি অনুযায়ী আপা তার বয়স্ক জামাইকে নিয়ে বাবার বাড়িতে এলো। আপা স্বামীর অনেক প্রশংসা করল। পারি না আপাকে সে কোলে কোলে রাখে। শুনে আম্মা বলল, আলহামদুলিল্লাহ, তোর কথা বিশ্বাস করছি মা। বেবিপতির চাইতে অল্প বয়সী হইলে মহব্বত মেলা পাওন যায়। আপা তার নিজস্ব ভাষায় ভাবির কাছে গিয়ে লজ্জা লজ্জা স্বরে বলল, ভাবি, উনি চাই আমার গর্ভে ওনার একটা সন্তান আসুক। ওনার তো কোনো ছেলে সন্তান নাই। যদি খোদার রহমতে ছেলে সন্তান হয়, তাহলে সেই ছেলে হবে আমার ভবিষ্যতের ঢালস্বরূপ। বাসর ঘরে এই সব উনি আমারে কইল সোহাগ করতে করতে। শুনে ভাবি মুচকি এসে জিজ্ঞেস করল, ইদ্রিস মিয়া চাই, আমার ননদিনী চায় না তার কোল জুড়ে ফুটফুটে একখান বাচ্চা আসুক? আপা লাজুক হাসল। পরক্ষণেই দুঃখিত গলায় আপা বলল, কিন্তু ভাবি, একটা সমস্যা। তার 3 মেয়ে গতকালই সকালে আমার এই ডাইকা কল, মন দিয়া শোনেন কি কয়। আপনি কথা কইতে পারেন না। আব্বার বয়স হয়েছে, প্রায় বিছানায় পইরা যায়। বাচ্চা কেমনে পালবেন একলা হাতে? সুতরাং সতর্ক থাকবেন যেন কোনো বাচ্চা না হয়। এটা আমাগরে 3 বোনের কথা। আমাদের সহায় সম্পত্তি আছে, তাতেই আপনার এক জীবন চইলা যাইব, মনে থাকে যেন। বলা শেষে আপার হুহা করা ইশারা ভাষা থামে। আমি বোকা বোকা চোখে আপার দিকে তাকালাম। ভাবি অবাক হলো। বিজ্ঞের সুরে বলল, কইলেই হইল। যত সব গড় তুমি কথাবার্তা। সন্তান হলো আল্লাহর দেওয়া নেয়ামত, সেইটারে জোর করে আটকানো মহাপাপ। তুই হেড দামড়ি সেমরিকোর কথা কানে তুলিস না, কোনো পদ্ধতি গ্রহণ করিস না, তাহলে নিজের পায়ে নিজেই কোড়াল মারবি। তুই কি কচি খুকি যে একটা বাচ্চা পালতে পারবি না? জাগর বিয়ের পর স্বামী মইরা যায়, স্বামী বিদেশে থাকে বা ছাড়াছাড়ি হইয়া যায় স্বামীর লগে, তারা এক হাতে পোলাপান বড় করতেছে না, তাইলে তুই পারবি না? আল্লাহর হুকুমে যদি বাচ্চা পেটে আসে আইব, এইটা তো আরো খুশির খবর। ভাবির কথায় সুর মিলিয়ে আমিও বললাম, হ্যাঁ আপা, তাদের কথায় ধরা হবে তোমার বড় বোকামি। কোনো সতর্কতা অবলম্বনের দরকার নাই, ভাগ্যে যা আছে তাই ঘটবে। আমারও ভাবির কথায় আপার মনোবল ও সাহস বেড়ে গেল। আপার মুখের হতাশ ভাব দূর হলো। বেড়ানো শেষে আপা শ্বশুরবাড়ি চলে গেল। যেহেতু আপার বয়স্ক স্বামী ঘরে, তাই আপা চাইলেও একা ঘরে ওনাকে রেখে আসতে পারত না। মাঝে মাঝে যেদিন আসতো, ওনাকে সারা দিনের জন্য রান্না করে দিয়ে আসতো। আপার আসার চেয়ে আমরা যেতাম বেশি আপাকে দেখতে। আম্মা কম যেত সংকোচ বোধ করত বলে। আব্বা ও ভাইয়া যেত কয়েক মাস পর পর। ভাবিও আমি যেতাম বেশি। তবে আপার একমাত্র আদরের ছোট বোন হিসেবে আমার যাতায়াত ছিল পরিবারের অন্য সবার চেয়ে বেশি। এভাবেই আপার সংসার জীবন ভালো চলছে। আপার তুলনায় তার স্বামীর বয়স অনেক বেশি। এটা নিয়ে আপার দুঃখবোধ খুবই কমই হতো। কেননা বাবার সংসারের পরোক্ষভাবে লাঞ্ছনা গঞ্চনার চেয়ে সেখানে আপা দিব্যি আছে, গুরুত্ব পাচ্ছে, ভালোবাসা পাচ্ছে,
মর্যাদা পাচ্ছে, স্বাধীনভাবে ঘরদোরের কাজকর্ম করছে, যখন যেটা মন চায় করতে পারছে। স্বামীর দিক হতে কোনো বাধাবিঘ্ন নেই। সম্পর্কে আপার সৎ তিন মেয়েরা তেমন একটা আর আসে না। হয়তো বাবার একটা নিশ্চিত গতি করতে পারল বলে। বিয়ের 6 মাস না যেতেই আপা কনসিভ করল। শুনে আমরা সবাই খুশি হলাম। যাক, আপার ভালো থাকার, বেঁচে থাকার জন্য একটা নির্ভরতার মানুষ স্রষ্টা পৃথিবীতে পাঠিয়ে দিচ্ছে। আপা কিভাবে চলবে, কিভাবে নিজের যত্ন নিবে, সব আম্মা, ভাবি আপাকে শিখিয়ে দিল। আমি আপাকে দেখতে ঘন ঘন যেতাম। আম্মা এটা ওটা তৈরি করে দিত আপার জন্য। এমন একদিন গিয়ে শুনি আপার উপর মানসিক অত্যাচার করেছে ইদ্রিসের মেয়েরা ও তাদের স্বামীরা মিলে। তারা বেজায় অখুশি কেন আপা পেটে সন্তান ধরল মানা করার পরেও। তারা পিতাকে কিছু বলতে পারছে না। এদিকে আপাকে নাকি ঝাড়ি ঝুড়ির উপরে রাখছে, অ্যাবর্ষণ করে ফেলতে জোর করছে, নানান হুমকি ধামকি দিচ্ছে। বাড়িতে এসে জবিস্তারে জানায় সবাইকে। আম্মা উৎকণ্ঠিত হয়ে উঠল। ভাবিকে নিয়ে আপার সৎ মেয়ের শ্বশুর বাড়ি গেল। আপার হয়ে তাদেরকে অনুনয় করে বোঝালো যে একটা সন্তান আপার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। তারা আম্মাকে বুঝ দিল, তারা মেনে নিয়েছে। আম্মা বাড়ি এসে স্বস্তির দম ছাড়ল। তারপর অন্য একদিন আবার আমি আপাকে দেখতে যাই। গিয়ে আপার সৎ বড় মেয়ের জামাই জসিমকে দেখলাম। আমি মামা সম্বোধন করে তার সাথে আন্তরিক হয়ে কথা বলতে গেলাম। আপা বাধা দিল আমাকে। নাকমুখ কুচকিয়ে সংকেতপূর্ণ ভাষায় বলল, এর কাছে বেশি যাস না, বেটার নজর খারাপ। আমার আপদমস্তক কেমন করে যেন দেখে। আমি শরমে মরি। আমি বিস্ময়ে বিমূঢ় হয়ে গেলাম। ঘৃণায় গা গলিয়ে এলো। আপাকে জিজ্ঞেস করলাম, খারাপ কিছু বলেছে তোমাকে? সে এলো কেন? এর আগেও একদিন দেখছি। আপা গাল বাঁকিয়ে বলল, কোন না কোন কাজ নিয়েই আসে। আমার শ্বশুরবাড়ি, তারও শ্বশুরবাড়ি, কে কারে কি কইব। ও আচ্ছা, তুমি সাবধানে থেকো আপা। তার কিছুদিন পর আপার স্বামীর অসুস্থতা বেড়ে গেল। ডায়রিয়া শুরু হলো। তার 3 মেয়ে ও জামাইরাও ছুটে এলো। হাসপাতালে ভর্তি করালো। এভাবে 1 মাস গড়ালো। তারপর ইদ্রিস ভূঁইয়ার ইহলীলা সাঙ্গ হলো। আপার পরনে রঙিন সাদা বদলে সাদা শাড়ি উঠে এলো। তার মেয়েরা নামে মাত্র কুলখানি করল তাদের মৃত পিতার নামে। স্বামীর সাথে প্রায় 1.5 বছরের সংসার জীবনের ইতি ঘটল আপার। 7 মাসের গর্ভবতী আপা অকল পাথারে পড়ে গেল। একদিকে স্বামীহারা, অপরদিকে প্রথম মা হতে যাচ্ছে। এটা একটা মেয়ের জীবনের শ্রেষ্ঠ অনুভূতি। আপার সেই অনুভূতি উপভোগের ভরা ডুবি হলো বিধবা হওয়ার সুবাদে। আমরা পরিবারের সবাই মিলে আপাকে সান্ত্বনা দিলাম। সপ্তাহ শেষে ইদ্রিসের মেয়েরা ও নিকট আত্মীয়রা সবাই চলে গেল। শূন্য ভিটা, শূন্য ঘরে আপা বড় একা হয়ে গেল। আম্মাও চলে গেল বাড়িতে, ধানের কাজ আছে বিধায়। আপা আমাকে রেখে দিল তার কাছে। আমিও রয়ে গেলাম স্বইচ্ছায়। বই খাতা নিয়ে গেলাম। আপার শ্বশুরবাড়ি থেকে কলেজে যাতায়াত করি আমি। 45 দিন শেষ না হলে স্বামীর ভিটা ছেড়ে অন্য বাড়ি গিয়ে থাকতে পারবে না। ধর্মীয় এই নিয়মে আপা বন্দী হলো। তার পরের সপ্তাহে আমাদের পরিবারের সবাই এলো আপাকে দেখতে। ভাইয়াও এলো। সন্ধ্যার পরে সবাই আপার রুমে বসল। আপাও তার গর্ভের অনাগত সন্তান নিয়ে নানা কথা উঠল প্রসঙ্গক্রমে। ভাইয়া বলল, যেহেতু ইদ্রিস মিয়ার নাই, এখন তো শিউলিকে ও তার সন্তান হইলে তাকে আমাদেরই দেখাশোনা করতে হইব। আমার বোনের কথা আমাদেরই ভাবতে হইব। হ, সেইটাই। আমি আমার মাইয়ারে ফালাই দিমু মা হইয়া, দুঃখী দুঃখী স্বরে বলল আম্মা। ভাইয়া আব্বা আম্মার দিকে চেয়ে বলল, আচ্ছা, ইদ্রিস মিয়া যে 20 দশক জমি শিউলিরে দিল, সেটার দায়িত্ব আমি নিজে নিতে চাই। শিউলি তো সে জমির কিছুই করতে পারবো না। সেই জমিতে ধান ফলাইয়ে যে কয় মন ধান উঠব গোলায়, শিউলির তার অর্ধেকও লাগবো না বছরে। বাকি ধান বেচা দিলে শিউলির বাকির খরচাপাতি চালান যাইব। আর বাড়ির উপরে লাভ তো আছেই। শিউলি হাঁস মুরগি পালে, সবজি ফলায়। শিউলি আপা ভাইয়ার কথায় বেশ সন্তুষ্ট হলো। সহমত প্রকাশ করে বলল, ভাইজান ভালো বলছে। গাছের সবজি দেয়াই আমি সালন রাখতে পারো। শুধু মাছ মশলা কিনতে হইব। ঘরের মুরগি ও ডিম তো আছেই, কিনা লাগবো না কুটুম আইলেও। আমি সবাইকে মনে করিয়ে দিয়ে বললাম, বিয়ের আগে ঘটক যে কইল এই জমির কথা কেউ জানে না, আপারে লুকাইয়া দিছে। তাইলে তার মেয়েরা এসে ঝামেলা করবে না? ঝামেলা করার কোনো সুযোগ নেই। স্বামী তার ব্যক্তিগত সম্পত্তি স্ত্রীকে উপহার দিয়েছে। এটা আইনত ও ধর্মীয়গতভাবে সম্পূর্ণ জায়েজ ও বৈধ। শক্ত গলায় বলল ভাইয়া। তারপর তারা সবাই বাড়িতে চলে গেল।
ভাইয়া রেজিস্ট্রি অফিসে গিয়ে আপার নামের সেই দলিল তুলে নিজের কাছে রাখল। একদিন বিকেলে আমি কলেজের মাঠ পার হয়ে রাস্তায় গিয়ে দাঁড়ালাম। তখন আচমকা দেখা হয়ে গেল আমাদের পাশের বাড়ির হিলাল ভাইয়ের সাথে। উনি আমার পথ রোধ করে উষ্ণ হেসে বললেন, কিরে বকুল ফুল, আজকাল ডুমুরের ফুল হয়ে গেলি দেখি। তা বকুল ফুল থেকে ডুমুরের ফুল হয়ে গেলি কেন? হেলাল ভাই, সবসময় ইয়ার্কি নেওয়া যায় না। আমার আপার লাইফে কত বড় ঘটনা ঘটে গেল জানেন না? গোমরা মুখে জবাব দিয়ে বললাম। হেলাল ভাই সিরিয়াস মোডে বলল, না, জানবো কেন বকুল? শিউলি আপার জন্য আম্মাকে অনেক আফসোস করতে দেখলাম। অনেকদিন ধরে তোকে দেখি না। তোদের বাড়ি গিয়ে জানলাম তুই এখন উজিরপুর গ্রামে থাকিস, শিউলি আপার কাছে। আমার কথা তোর মনে পড়ে না অষ্টাদশী? কেন মনে পড়বে হেলাল ভাই? চোখের পাতা ঝাপটিয়ে জানতে চাইলাম। পড়ার মতো কাজ করেছি আমি, তাই। ও আচ্ছা, হয়তো দেরি হয়ে যাচ্ছে। আমি যাই। যা তুই, আমিও আসতেছি শিউলি আপাকে দেখতে। তার ছোট বোনের হবু স্বামী হিসেবে আমারও তো দায়িত্ব আছে। না, কি বলিস বকুল ফুল? হেলাল ভাইয়ের আবেগী কথায় আমার হৃদয়ের বেগ গতি পেল না, বরং বিরক্ত চলে এলো মনে। তেরিখে মেজাজ নিয়ে পথের ওপর থেকে একটি ভাঙা ইটের টুকরো করিয়ে নিলাম। ওনার কপাল বরাবর ছুঁড়ে মারলাম। উনি কপালে আঘাত পেলেন, আহত হলেন। আমি চলে গেলাম। তার পেছন দিয়ে উনি ফল ফলাদি নিয়ে আপাকে দেখতে এলেন। আপা অনেক খুশি হলো। হেলাল ভাইকে নাস্তা এনে দিল আপা। আপা তাকে সৌহার্দ্যপূর্ণ গলায় জিজ্ঞেস করল, আমার শ্বশুরবাড়ি কেমনে চিনলি ভাই? বকুল দিয়েছি আপা। আসার আগে তার কলেজের সামনে দেখা হয়েছে। শুনে আপা আপ্লুত হলো। আমার দিকে চেয়ে হাসল। বুঝে নিল হেলাল ভাইয়ের সাথে আমি প্রেম করি। বিষয়টা আদৌ তা নয়। আমি চটে গিয়ে বললাম, আল্লাহ, আমি কখন ঠিকানা দিলাম হেলাল ভাই? মিথ্যে বলা কবে থেকে শিখলেন? হেলাল ভাই আমার দিকে চেয়ে চোখ টিপ মারল। আপাতের গাছ থেকে পাড়া একটি কচকচে পেয়ারায় কামড় বসিয়ে বলল, মিথ্যা থেকে যদি দারুণ কিছুর সূচনা হয়, সেই মিথ্যা আমি রোজ বলতে রাজি। কি দারুণ কিছুর সূচনা হলো এখন? বললেন, মেয়েদের বুদ্ধি আসলে ছেলেদের হাঁটুর নিচে থাকে। আমার একটি মিথ্যা বাক্য শিউলি আপাকে একটি পরিপূর্ণ ধারণা দিল। এভাবে বাকিদের সাথেও মিথ্যা বলবো। হেলাল ভাইয়ের সাথে আর কথা বাড়ালাম না। আপাদের ঘরের পেছনে চলে গেলাম। আপা গর্ভবতী বলে স্বাস্থ্য বেড়ে নাদুস নুদুস হয়ে গেল। দেখতেও আগের চেয়ে সুন্দর হলো। আপাকে দেখার বাহানায় জসিম আসে মাঝে মধ্যে। আপার ভরা শরীরে কামক চোখে তাকায়। বিষয়টা আমারও দৃষ্টিগোচর হলো। কিন্তু আমার সাথে তার মার্জিত আচরণ। আমি আছি বলে আপার কাছে বেশি ভিড়তে পারি না। একদিন কলেজ শেষে বাড়ি ফিরতে আমার দেরি হলো, কারণ ক্লাস শেষে আমার প্রাইভেট ছিল। আপাদের ঘরের ভেতরে পা রাখতেই একজোড়া স্যান্ডেল দেখলাম। চিনতে অসুবিধে হলো না, এটা জসিমের স্যান্ডেল। আমার চঞ্চল পা জোড়া নীরব হয়ে গেল। পা টিপে টিপে এগিয়ে গেলাম, একটু সন্দেহপ্রবণ হয়ে। মনে মনে বলি, আজ যদি তোর কোনো কুকীর্তি হাতে নাতে ধরতে পারি, মুখোশ খুলে দেব প্রকাশে। ব্যাটা খাটাস, খবিস, লুচ্চা। আপার রুমের পাশে গিয়ে টের পেলাম ভেতরে সেই খবিস আছে। আড়ি পেতে রইলাম হার্ডবোর্ড বেড়ার গায়ে কান লাগিয়ে। চাপা স্বরে জসিম আপাকে বলছে, শোনেন শিউলি ফুল, তারা 3 বোন আর বাকি 2 জামাই যে প্ল্যান করছে তা আমি জানি। আপনি জানেন না। আপনি কি মনে করেন আপনার গর্ভের সন্তানকে তারা সত্যি মেনে নিল? একদম না। আপনি আমার সাথে একটা ব্যক্তিগত সম্পর্কে আসেন, তাতে আপনার অনেক বড় উপকার হইব। আপনি আমি দুজনেই রক্তের বাইরের মানুষ। তাই চক্ষু লজ্জা রাইখেন না মনে ক্ষুধা রাইখা। কাকপক্ষীও টের পাইব না। যতক্ষণ প্রাণ আছে, দেহ আছে, তাদের ক্ষুধাও আছে। আপনার পক্ষে দ্বিতীয় বিবাহ করা সম্ভব না। কথা বলতে পারেন না, বিধবা। কদিন পর হবেন বাচ্চার মা। কে করবে বিয়া? কে মিটাইব আপনার থই থই করা যৌবনের জ্বালা? আমি চাইলেই জোর করে সব আদায় করতে পারি। আপনার ভাষা কেউ বুঝব না, কিন্তু দুজনের কাম স্বইচ্ছায় সম্মিলিতভাবে হলে আনন্দ পাওয়া যাইব অনেক। আমি গেলাম, আবার আসমো, ভাইবা রাখেন। আমি সরে গেলাম বেড়ার পাশ হতে। জসিম ঘর থেকে বেরিয়ে চলে গেল। রুমে গিয়ে দেখি আপা কাঁদছে ফেলফেলিয়ে। নিজের সম্ভ্রম, সম্মান ও অনাগত সন্তানের জীবন রক্ষা নিয়ে আপা শঙ্কিত, উদ্বিগ্ন, ভীত, সন্ত্রস্ত। আমার সাধ্যমতো আপাকে বুঝ দিলাম, যদিও আমি নিজেই খুব আতঙ্কে পড়ে গিয়েছি জসিমের কথা শুনে। আপার কাছে জানতে চাইলাম
কখনো তোমাকে সে ছুঁয়েছে? না, তা করার সুযোগ পায়নি। হো হা আ ই ভাষায় বলল আপা। বললাম, আপা, খেয়াল করেছ সে আমার দিকে কখনো বাজে ইঙ্গিতে তাকায়নি, কিছু বলেও নি। কারণ আমি সবাইকে বলে দিতে পারবো, তাই তুমি তো বলতে পারবে না। বলে কেউ বিশ্বাসও করবে না, কারণ এবারের অন্যান্য মুরব্বীরা তাকে পছন্দ করে, ভালো জানে। বিভিন্ন সময়ে তাদের কথায় তাই বোঝা গেল। যাই হোক, আমাদের বিশেষ করে তোমার সাবধান হয়ে চলাফেরা করতে হবে। আমি কলেজে গেলে তুমি একা, ওই খবিস তো সেই সুযোগে আসে। তুমি দূরে দূরে থেকো তার থেকে। আপা চিন্তিত মুখে মাথা নেড়ে সম্মতি জানালো। তারপর হতে আমিও আপার আগের চেয়ে সতর্ক হয়ে চলাফেরা করি। একদিন কলেজ থেকে এসে শুনি সেই বর্বরটা এসেছে। আপা নানান ছুতোয় তার থেকে কয়েক হাত দূরে দূরে থেকেছে। সে ঘণ্টাখানে ঘোরাফেরা করল, সুবিধা করতে না পেরে চলে গেল। তারপর আর আসেনি জসিম। মাস গড়ালো, আপার শরীর ক্রমশ ভার হতে লাগল। নির্দিষ্ট সময় হলে বাড়িতেই ধাত্রীর হাতে আপা একটি ছেলে সন্তান জন্ম দিল। আম্মা, আব্বা, ভাবিও ছিল তখন। আমাদের সবার খুশির সীমা রইল না। আল্লাহ আপার দিকে মুখ তুলে চেয়েছে। ইদ্রিস মিয়ার ৩ মেয়েও জামাইরা এলো খবর পেয়েও, বরং তাদের ভাবখানা এমন যেন পিতার শেষ বয়সে জন্ম দেওয়া নিষ্পাপ শিশুটি তাদের জন্য অভিশাপ ও লজ্জা। কারণ তাদের নিজের সন্তানেরা অনেক বড় বড়। আপা তাদের ৩ বোনের চেয়ে বেশ ছোট। একদিন শেষ দুপুরে হঠাৎ করে তারা ৩ বোন এলো একসঙ্গে, সাথে করে নিয়ে এলো বাবুর জন্য বেবি ড্রেস। সবাইকে চমকে দিয়ে বাবুকে প্রত্যেক বোন কোলে তুলে নিল কাড়াকাড়ি করে। উতলে ওঠা দরদে বাবুকে নানান ভঙ্গিমায় স্নেহ করতে লাগল। ওরে আমার ভাইরে, তুই আমাদের বংশের প্রদীপ। তুই বড় হইলে বাইচা থাকলে আমরা আয়সা দম ফালাইতে পারম। বইনেরা অত্যন্ত খুশি হয়েছি তোর আসার সংবাদ ছুঁই না। মরার সংসার, এই লাইগা খবর শোনাও আইতে পারি নাই। ভাই আমার, পরাণ আমার, ইত্যাদি কথার মিঠে ফুলছড়ি আওড়াতে লাগল। দেখি আপার চোখ ভিজে উঠল। তাদের দিকে চেয়ে আপা তৃপ্তির হাসি হাসল। আপাও আমার মন সরল, তাদের মায়েকে সরল চোখেই দেখলাম। আমাদের বিশ্বাস হলো যে তারা আগে মুখে বীজ ঝাড়লেও এখন মনে মধু জমেছে ভাইয়ের জন্য। এটাই স্বাভাবিক। ভাইয়ের কচি চাঁদ মুখখানা দেখিয়ে অন্তর স্নেহরসে পরিপূর্ণ হল। সেই দিনের সেই সময়টুকু সবাই মিলে হাসি আনন্দে কাটল উৎসবের মতো। আপাও আমি মিলে লাকড়ির চুলায় চালের গড়ি দিয়ে মিষ্টি পিঠা তৈরি করলাম। তারাও বেশ আয়েশ করে খেল। বেলা পড়তেই তারা ৩ বোন চলে গেল। আমিও আপা তাদের প্রশংসা করতে লাগলাম। তারপরে হেমন্ত ঋতুর আগমন ঘটল। উত্তর বায় হতে ঝিরি ঝিরি হিমেল বাতাস বইতে লাগল। বিকেল ফুরুতে আপার ফুলটিনের ঘরের সব দরজা জানালা বন্ধ করে দিতাম আমি নিজ দায়িত্বে, যেন বাবুর কোনোভাবে ঠান্ডা না লাগে। ৪০ দিন পার হলে বাবুর নাম রাখা হলো মিলাদ পড়িয়ে হুজুরের মাধ্যমে। আপা ছেলের ডাকনাম রাখল শরণ। আমি অন্য নাম বললাম, আপা নিল না, বলল তার ছেলের নাম শরণ, সে শরণ বলেই তার ছেলেকে ডাকবে। আমরা খুশি মনে শরণ নাম মেনে নিলাম। আম্মা সহ বাকিরা মিলে নিজ হাতে দুধ চিতই পিঠা রান্না করলেন নারকেলের দুধ দিয়ে। আপার শ্বশুরবাড়িতে এই ঘরে ও ঘরে বিতরণ করলাম আমি নিজ হাতে নিয়ে। ইদ্রিস মিয়ার ৩ মেয়ে, নাতি নাতনি, জামাইরাও এলো। তাদের সন্তানেরা বাবুকে পেয়ে মহা খুশি, কাড়াকাড়ি করে কোলে নিচ্ছে। আপার অনুরোধে আম্মা হেলাল ভাইকেও দাওয়াত দিল। হেলাল ভাইয়ের উপহার আপার বেশ পছন্দ হলো। হেলাল ভাইয়ের চোরা চাহনি আমার উপর লাটিমের ন্যায় ঘুরছে। আমি তার দিকে পাকড়াও দৃষ্টি নিক্ষেপ করলাম। হেলাল ভাই তবুও ঠায় চেয়ে রইল আমার দিকে। গরুর গোস্ত, মাছ ভাজা, ঘন বুটের ডাল, সালাদ দিয়ে সবাই ভরপুর খেল। মদ্দাহ ভোজ সেরে উঠলে ভাইয়া জমির প্রসঙ্গ তুললেন সবার সামনেই। সব বললেন, যতই হোক সন্তান হিসেবে তাদের জানার অধিকার রয়েছে, নয়তো সামনে ফসল ফলাতে গেলে কথা উঠবে। শোনার পর মুহূর্তেই তাদের সবার উজ্জ্বল মুখখানা অনুজ্জ্বল হয়ে গেল। হতবাক চোখে ভাইয়ার দিকে ও আপার দিকে তারা এক ঝলক তাকাল। চোখ সরিয়ে মৃত পিতার ওপর ক্ষোভ ঝাড়তে লাগলো প্রচণ্ড আক্রোশে। ইদ্রিস মিয়ার মেঝো মেয়ে ভাইয়ার দিকে চেয়ে গজগজ সরে বলে উঠল, মূল পয়েন্টের জমিনটাই আব্বা নয়া বেবির নামে লেখা দিল। জন্ম দেওয়া মায়াগর কথা ভাবল না। ২ দিনের বেবি বেশি আপন হইয়া গেল। আব্বার যা মনে লইছে করছে, কিন্তু এখন কথা হইল, আপনি জমি করতে পারবেন না, এটার ভালো মন্দ আমরা বুঝি। আমাগোর স্বামীরা আছে, জমিতে আমরা ফসল ফলামো। আমরা কি আপনার বনেরে ধান না দিয়ে পরের বাড়ি নিয়ে যাবো? ভাইয়া তাদের কথার জবাব দিল না। আপাকে প্রশ্ন করল, শিউলি তুই বল,
জমি কি করব ওনারা না আমি? আপা বলল, আপনিই করেন ভাইজান। ওনারা অন্য গ্রাম থেকে এসে কিভাবে তদারকি করবে জমির? ভাইয়া তাদেরকে বলল, জমির মালিক কি বলল শুনলেন? আশা করি এরপর আর কোনো কথা বলার থাকার নয়। তারা উত্তেজিত হয়ে বাবার বাড়ির আঙ্গিনা ছাড়ল বিকেল না ফুরাতেই। জমি নিয়ে কিছুক্ষণ আমাদের মাঝে আলাপ আলোচনা হলো। সন্ধ্যা মিলিয়ে গেলে ভাইয়া, ভাবি, আম্মা আব্বা বাড়ি চলে গেল। আমি বরাবরের মতো আপার কাছেই আছি। স্মরণের বয়স তখন 2 মাস। এমন একদিন কলেজ থেকে বাড়ি ফিরতে আমার অনেক দেরি হয়ে গেল। কার্তিকের হিম বায়ু বইছে সারা বাড়ির মাথার ওপর দিয়ে। হেমন্তকালের শীতল নিস্তব্ধ সন্ধ্যা। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। টোকা পড়তে আপা খুলে দিল। আপা অচেনার মতন আমার দিকে চোখ বড় বড় করে চেয়ে আছে। আপার হাতে, কপালে, গালে, শাড়িতে তাজা রক্ত। আমি কেঁপে উঠলাম। ভেতর হতে কপাট বন্ধ করে দিলাম। আপার গা ধরে ঝাঁকুনি দিয়ে ভয়ের তো স্বরে জিজ্ঞেস করলাম, আপা, কি হয়েছে? রক্ত কেন তোমার সারা শরীরে? আপা বলল, স্মরণ কই? মায়েরা ফালাইছে একেবারে। জবা করছি। বলা শেষে তল্টে তল্টে আপা মাটিতে বসে পড়ল। আমি উন্মাদের মতো আপার রুমের দিকে গেলাম স্মরণকে দেখতে। দেখলাম স্মরণ একদম ঠিকঠাক আছে। পৃথিবীর সমস্ত আনন্দ নিয়ে ঘুমাচ্ছে পবিত্র শিশু স্মরণ। আপাও পিছন দিয়ে রুমে পা রাখল। আমি আপাকে বিস্ফোরিত কণ্ঠে জিজ্ঞেস করলাম, স্মরণ তো ঠিক আছে, তাহলে কি আসলো? জসিম, তুমি তাকে মেরে ফেললে? এখন কি হইব আপা? আপা নিজের বুকে হাত রাখল। সময় নিয়ে তার গাইগুই ভাষায় যা বলল তার সারমর্ম হলো, কিছুক্ষণ আগে চুপি চুপি জসিম এসেছে ঘরে। আপাকে বলল, আপনারে তারা মানা করলো বাচ্চা না নিতে, শুনেন নাই, আবার হইছেও ছেলে। এর জন্য তো সারা সম্পত্তির মালিক হইতে পারবো না। বিধানুযায়ী ছেলে সন্তান সম্পত্তি বেশি পায় ভাগে, মেয়েরা অল্প পায়। তারা এটা কিছুতেই মাইনে নিতে পারছে না। এত বছর ধইরা তারা 3 বোন স্বপ্ন দেখতেছে কোন জায়গায় কি করব, কোন কাজেই লাগাইব। আপনার এই ল্যাদা ছেলে দুনিয়াতে আইসা তাদের সব হিসাব নিকাশ ভঙ্গুর কইরা দিল। স্বপ্নে গুড়ে বালি হইল। আমারে বইলা রাখছে, যেহেতু আমি বেশি যাতায়াত করি এই বাড়িতে, তাই সুযোগ করে আইসা যেন এর মাইরা ফালায় গলা টিপা। যত বড় হইব মারতে সমস্যা হইব, এবং কিভাবে মারমু তাও বলে দিছে। এই বাড়ির পেছনে যে ছোট্ট কুয়া আছে, গলা টিপে মাইরা ব্যাগে ভইরা সেই কুয়ায় ফালাই দিম। লোকে জানব এবং বিশ্বাস করব জিন ভূতে তারে তুলে নিছে। হিসাব খতমও পাক্কা। তবে আজ যে আইসি কেউ জানে না, কারণ তাদের কামেরে মারা। আমার কাম আপনার যৌবনের জ্বালা মিটানো, তাই লুকায়ে আইলাম। তো এখন কথা হইল, আমি আপনার ছেলেকে মারব না, এবং যেন তার গায়ে কোনো ফুলের টোকাও না পড়ে সেই ব্যবস্থা করব। বিনিময়ে আপনি আমার সাথে বিছানায় আসবেন সব সময়। আমার বইয়ের বয়স হয়েছে, অসুস্থ থাকে, মজা পায় না তারে দিয়া। চিন্তা করে দেখলাম একমাত্রই আপনি পারেন আমার মনের খোরাক মিটাইতে। কেউই জানব না। আপার রাজি হলো তো নাই, উল্টো তার গলা টিপে ধরল। সে যখন বুঝল আপারে নরক করা যাবে না, তখন বাবুরে কোলে নিয়ে সে কুয়ার দিকে গেল। পেছন থেকে আপা গাছের ডাল, কাটার ধারালো দা এবং মরিচের কৌটো নিয়ে বের হলো। সেদিকে প্রাণপণে দৌড়ে গেল। পেছন হতে কোপ মারল জসিমের পিঠ বরাবর। সে মৃদু আর্তনাদ করে মাটিতে পড়ে গেল। তার কোল থেকে স্মরণও মাটিতে পড়ে গেল। আপাতরিতে স্মরণকে মাটিতে পাতার উপরে শুয়ে দিল এবং তার চোখে মরিচ ছুঁড়ে মারল। চোখে তীব্র যন্ত্রণায় আপাকে ধরতে পারল না সে। আপা পেছন হয়ে তাকে অপুর চুপুরি কোপাতে লাগল। আপার শরীরে তখন অসুরের শক্তি ভর করল। তার মৃত্যু নিশ্চিত করে আপা স্মরণকে কোলে নিয়ে ঘরে আসলো। আমি কেঁদে ফেললাম। আপার দুহাত ধরে বললাম, লাশ কি সেখানেই পড়ে আছে? আপা মাথা নেড়ে বলল, হ্যাঁ। বললাম, এই রাতের আধারে লাশ গুম করতে হইব, নইলে তো ধরা পড়ে যাবা, ফাঁসি হবে। জসিম যে আসছে বাড়ির কেউ টের পেয়েছে? না, পিছন সাইড দিয়ে আইছিল সে। তারপর রাতে স্মরণকে ঘরে একা রেখে 2 বোন বেরিয়ে পড়লাম। ঘরের দরজা বাইরে দিয়ে তালা দিয়ে দিলাম। সাথে নিয়ে গেলাম ছোট্ট একটি চট, টর্চ লাইট, দা, বড় 2টি চটের বস্তা, কোদাল, রশি ও 6 পিস ইটের টুকরো। জসিমের শরীরকে কেটে দ্বিখণ্ডিত করা হলো। 2 বস্তায় ভাগ করে ভরলাম ঠেলে ঠেলে। 1 বস্তায় 3 পিস করে ইটের টুকরো ভরে দিলাম। শক্ত করে 2 বোন মিলে বস্তার মুখ বেঁধে ফেললাম। কুয়ার ভেতরে আস্তে করে বস্তা দুটি ফেলে দিলাম। ডুবে গেল বস্তা দুটি। কোদাল দিয়ে রক্ত জমাট মাটি বাঁধা মাটিগুলো টেনে টেনে কুয়ার মাঝে ফেলে দিলাম।
বেশ কিছু ঝরা পাতা ডালপালা ছড়িয়ে দিয়ে সেই স্থান ঢেকে দিলাম। চলে এলাম ঘরের ভেতর। আপার নলকূপের মধ্যে গোসল সেরে নিল। আমি আপার কাপড় চোপড়গুলো ভালো করে ধুয়ে দিলাম। সেগুলো ঘরের ভেতরে রশিতে ফ্যান ছেড়ে শুকাতে দিলাম। ক্ষুধায় গা গোলাচ্ছি আমার। 2 বোন ভাত খেয়ে নিলাম। বিছানায় উঠে শরণকে মাঝখানে রেখে 2 বোন শুয়ে পড়লাম। আপা আমি শরণকে বুকে লেপ্টে ধরে আদর করলাম। পৃথিবীর সব দুশ্চিন্তা আঁকড়ে ধরেছে আমাদের। ভোর হলো, ভোর গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সাঁঝ, সাঁঝ গড়িয়ে রাত। জসিমকে খুঁজতে কেউই এলো না। এদিকেও কোনো ঝামেলা হয়নি। আপাদের ঘরবাড়ির একপাশে বাড়িতে আরও 2 পরিবার আছে। তাদের 2 ঘর পাশাপাশি এবং আপার ঘর থেকে দূরত্ব আছে। আর সেই কুয়া আপার ঘর বরাবর দূরেই অবস্থিত এবং বেশ পরিত্যক্ত সেই কুয়ার চারপাশ। দিনের আলোতেও কেউ সেখানে যায় না। সেখানে কেউ যাওয়ার মতো কিছু নেই। সেদিন আমি আর কলেজে গেলাম না। আপার কাছেই রইলাম। আপা আমাকে ইশারায় বলছে মা ভাইয়াকে জানানোর জন্য। আমি আপাকে চোখ বড় করে শাসিয়ে বললাম, আপা খবরদার, ভুলেও দ্বিতীয় কান করা যাবে না। কি লাভ হবে জানিয়ে, বরং সমস্যায় পতিত হবা। মনে রেখো, এই পৃথিবীতে প্রায় প্রতিটি মানুষ স্বার্থপর। নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য নিজের মানুষের ক্ষতি করতেও 2 বার ভাবে না। তার উপযুক্ত প্রমাণ তো গতকাল নিজেই পেলা। পিতার জন্ম দেওয়া সৎ ভাইকে তারা মেরে ফেলতে চায় সম্পত্তি বেশি ভোগ করার লোভে। লোভ মানুষকে কতটা নিচে নামায় দেখলে। সুতরাং সবকিছু মাথায় রাখবা। আমি কালকেও কলেজে যাব না, তোমার কাছে থাকব। আর জসিমের বাড়ি থেকে কেউ এলে বলবে সে আসেনি। অতিরিক্ত কথা বলার দরকার নাই। অতি ভক্তি চোরের লক্ষণ। মনে করবে পরে। আমি তো আছি, আমি বলবো যা বলার। আপা মাথা নেড়ে সম্মতি প্রকাশ করল। আপা আমার কথা শুনল বলে মনে একটু ভরসা পেলাম। তবু একটা সুপ্ত ভয় জিয়ে আছে আমার মনে আপাকে নিয়ে। ক্রোধান্বিত হয়ে না আপা স্বীকার করে ফেলে। কারণ স্বভাবে আপা ভীষণ জেদেও একরোখা মনোভাবের। যারা বোবা আর প্রতিবন্ধী তারা প্রায়ই সবাই বেশ বদরাগী হয়। তার পরের দিনের কথা। বাড়িরও চারপাশের পরিবেশ গত 2 দিনের মতোই স্বাভাবিক। সাত সকালেই জসিমের বাড়ি থেকে 2 জন ছেলে এলো। চিন্তাযুক্ত গলায় বলল, জসিম কাকা আইছে এই বাড়ি। গত পরশুদিন রাইতে হতে উনি নিখোঁজ। আপা ইশারায় বলল, না আসেনি। আসার নাকি কথা ছিল এই বাড়ি। আপার পাশে আমিও গিয়ে দাঁড়ালাম। আমি আপাকে পিছন হতে চিমটি কেটে বোঝালাম যেন অ্যাডভান্স কথা না বলে। আমি দৃঢ়তার সাথে তাদেরকে বললাম, কথা ছিল, কিন্তু উনি আসেনি। আপনারা হাত পা গুটিয়ে বসে আছেন কেন? আশ্চর্য, আজ 3 দিন হয়ে গেল একজন মানুষকে পাওয়া যাচ্ছে না। অথচ আপনারা আজ এলেন তার শ্বশুরবাড়ি খোঁজ নিতে। দ্রুতগতিতে থানায় যান, পুলিশে ইনফর্ম করুন, নিখোঁজ ডায়েরি দায়ের করুন। আমার কথায় তারা আস্থা পেল। বিশ্বাস করল জসিম ভুলেও সেদিন সন্ধ্যায় এই বাড়ি আসেনি। আমি তাদের বললাম, আপনারা 5 মিনিট একটু বসেন, আমি আর আপা যাব। তারা বসল। আমিও আপা তৈরি হয়ে নিলাম। শরণকেও নতুন জামা পরিয়ে নিলাম। তাদের সাথে চলে গেলাম। তারা আমাদের সেই বাড়ির উঠানে রেখে থানায় চলে গেল। ঘরে গিয়ে দেখি আপার সৎ বড় মেয়ে কেঁদেই চলেছে। আপা নিজের মতো করে ওনাকে সান্ত্বনা দিল, সাথে আমিও। আমাদেরকে দেখে সেই বাড়ির অনেকে এগিয়ে এলো। জসিমের স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার বদলে তারা আপাকে দেখতে লাগলো এবং নানান মুখরোচক কথা বলতে লাগলো। আপা এক এক বাক্য শুনছে আর আমার দিকে তাকাচ্ছে। আমি চোখের পাতা বুঝি আপাকে স্বাভাবিক থাকতে বললাম। সেই ছেলে দুটো বাড়ি এলো, সাথে 2 জন পুলিশকে নিয়ে। তারা ঘরের ভেতরে এলো। পুলিশ জসিমের স্ত্রীকে নানান জিজ্ঞাসাবাদ করলেন এবং শেষে বললেন, জসিমের এই 2 জন ভাতিজা থানায় নিখোঁজ ডায়েরি করে রাখল। পুলিশের তদন্ত অব্যাহত থাকবে। তবে আপনার কাউকে সন্দেহ হলে নাম বলতে পারেন নির্ভয়ে। পুলিশ আপনার সাথে আছে। জসিমের স্ত্রী বলল, না, আমার কাউকে সন্দেহ হয় না। একমাত্র আল্লাহ ভালো জানে আমার সন্তানকেও বাপ কই হারাইল। এমনিতে তার 2 দিন আগে কইতেছিল নদীর পাড়ে যাইব মাছ আনতে। এখন সেদিন গেল কিনা কইতে পারব না। ওকে, আমরা নদীর পাড়ে গিয়ে খবর নিব এবং তল্লাশি চালাব। পুলিশ দেখে আপা ভয় পেয়ে গেল। আমি আপার পিঠে ভরসার ও নির্ভয়ের হাত রাখলাম। পুলিশ চলে গেল। জসিমের স্ত্রী বিস্ফোরক চাহনি নিক্ষেপ করল শরণের দিকে। আমিও আপা তৎক্ষণাৎ বেরিয়ে এলাম তাদের বাড়ি থেকে। আপার শ্বশুরবাড়ি গেলাম না আর। 2 বোন রিকশা জগিয়ে বাবার বাড়ি চলে গেলাম।
ঘটনা জানালাম সবাইকে। মা, আব্বা হাই হাই সুরে আফসোস করলো জসিমের জন্য। মা আপাকে বলল, আহারে, কত ভালো আছিল লোকটা। সবচাইতে বেশি সেই খবর নিতে আসতো। আপাও আমি চোরা দৃষ্টি বিনিময় করলাম মায়ের কথা শুনে। আমি আম্মাকে বললাম, আল্লাহ যা করে মানুষের ভালোর জন্যই করে। পাশের বাড়ির হেলাল ভাইয়ের সাথে দেখা হয়ে গেল বাড়ির অদূরে। হেলাল ভাই আমাকে পছন্দ করে বহুদিন থেকে। আমার তরুণী মনের কোথাও যে হেলাল ভাইয়ের উপস্থিতি নেই তা কিন্তু নয়, কিন্তু হেলাল ভাইকে কখনো তার টের পেতে দেয়নি, কারণ আমার পরিবার কখনোই নিকট আত্মীয়তা মেনে নেবে না। হেলাল ভাই আপার খোঁজ খবর জিজ্ঞেস করল। বললাম, আমার কলেজের খবর জিজ্ঞেস করল। বললাম, সেকেন্ড ইয়ার এখন। বাক্যটি কর্ণগোচর হওয়া মাত্রই হেলাল ভাইয়ের মুখাবে পরিবর্তন খেয়াল করলাম। সম্ভবত হৃদয় সরোবরে প্রমোদরিত ভাসালেন। তিনি আমার থেকে কিছু একটা নিশ্চয়তা চাইবেন, এমন কিছু আজ করতে পেরেই বললাম, আসি হেলাল ভাই, কাজ আছে। হেলাল ভাই গলা তুলে বললেন, দিন দিন চালাক হয়ে যাচ্ছিস বকুল। গালভরা হাসি দিয়ে পা বাড়ালাম বাড়ির দিকে। রাতে ভাইয়া আপাকে বলল, এবছরে তুই ক্ষেতের ধানগোলায় তুলতে পারবি, তোর ক্ষেতটা নিড়ানি দিতে হইব। বিয়ার 14 আর 12 ধানের বীজ ফালামো। হামকি ধমকি দেওয়ার একজন তো কইমা মইরা গেল। এটা ভালো হয়েছে। মা বলল, বিয়ার বীজ ছিটাইস না, এই ধান ওঠাতে গাঁটতে গেলেই আঙ্গুলের মাথায় খোঁচা লাগে। এরই নইলে আমন ধানের বীজ ফালাইস। আপা ভাইয়াকে তার সাংকেতিক ভাষায় বলল, ভাইজান, যেটা ভালো মনে করেন সেটাই ফালাইন। 7 দিন পর আপাসহ উজিরপুর গ্রামে চলে গেলাম। কারো মুখে জসিমকে নিয়ে কিছু শুনলাম না। নষ্ট জসিমের অধ্যায়ের ইতি ঘটাতে পারলাম বলে আপা ও আর আমি আবারও স্বস্তির শ্বাস ছাড়লাম। আমি আপার বাড়ি থেকে কলেজে যাওয়া আসা করি। মা ও খালার বুক জড়ানো স্নেহ, আদর, যত্নে স্মরণ হাঁটি হাঁটি পাপা করে বড় হচ্ছে। আপা জগৎ ভুলে থাকে স্মরণকে নিয়ে। এই মধুর দৃশ্য দেখলে আমার নয়ন ভরে যায় জলে। মনে মনে দুঃখ করে বলি, আহারে, আমার শিউলি আপা, তোর নামটা ফুলের, অথচ তোর জীবনটা ফুলের মতো কোমল স্নিগ্ধ হলো না। খোদা তোরে না দিল বাকশক্তি, না দিল স্বামী। যা বুড়ো একজন ছিল তাও 2 বছর না ঘুরতেই চলে গেল তোকে ছেড়ে। তবে দিয়ে গেল স্রষ্টার তরফ থেকে আসা এক শ্রেষ্ঠ উপহার, যা তোর সারা জীবনের সম্পদ ও সম্বল। ঋতু ঘুরল, ধান পাক ধরল। পাকা ধানের চকচকে অপূর্ব সোনা রং দেখে আপার চোখ জুড়িয়ে গেল। আপা বলল, এ জমির পরবর্তী মালিক আমার শরণবাবু, আমার খোকা মানিক, আমার 7 রাজার ধন, আমার কুড়িয়ে পাওয়া হিরে জহরত। কেউ চাইলেও এই জমিতে ভাগ বসাতে পারব না, অধিকার খাটাইতে পারব না। ভেবেই আপা কৃতজ্ঞতার সাথে স্মরণ করল স্বামীকে। ধান কাটার মৌসুম শুরু হলো। আপার ঘরের সামনের উঠোনে এক পাশ ভরে গেল পাকা ধানের ঝাঁপিতে। ভাইয়া ধানের পিছনে খাটল নিজ দায়িত্বে। মেশিন ভাড়া করে এনে মানুষ দিয়ে ধান ছাড়িয়ে নিল। আমিও আপা মিলে রসি ঘরের উঠোনে বড় দ্বিমুখী মাটির চুলোয় ধান ভাপানো, সেদ্ধ করা, রোদে শুকানো, বস্তায় ভরার কাজ করলাম। ভাইয়া সেগুলো ঠেলাগাড়ি করে আপাদের গ্রাম্য বাজারে নিয়ে গেল। ভাঙিয়ে চাল এনে দিল। আপাও আমি মিলে বড় দুটো মটকায় চাল ভরে রাখলাম। বাকি সব ধান আপার গোলায় তোলা হলো। আপা ভাইয়াকে কিছু ধান নিয়ে যেতে বলল এমনি। ভাইয়া আপার মাথায় স্নেহের হাত বুলিয়ে বলল, না বোন, লাগব না। বছর হিসেবে রাইখা বাকিগুলো বেচা তোরে টাকা দিমুনি। ভাইগনা বড় হইতাছে, তোর পেছনে তো খরচ আছে তোর। এর মধ্যে বকুল থাকে তোর কাছে। আমাদের তো একজনের খোরাকের খরচ এমনিতেই কমে গেল, সুতরাং সেই হিসেবে হলেও আমি নিব না। তবে জমিনটা মাশাল্লাহ একের, চারপাশে বড় কোনো গাছ নাই, তাই ছায়া পড়ে না। রোদ পায় সারাদিন, সব বীজই ধান হয়, ছিটা হয় নামে মাত্র। দেখলি তো? আপা উচ্ছল হাসে ভাইয়ার কথা শুনে। ভাইয়াটা না খুব ভালো। আপার অভিব্যক্তিতে তাই ফুটে উঠল। এভাবে প্রতি বছর আপার গোলা ভরে যায় ক্ষেতের ফসলি ধানে। আপা বাড়িতে হাঁস মুরগি পালে, কবুতর পালে, বড় বড় মাচা দিয়ে নানা রকম সবজি ফলায়। পুকুরের মাছ তুললে ভাগে বেশ মাছ পায়। সব মিলিয়ে আপার নিরানন্দ জীবন বলতে গেলে আনন্দে কাটছে, যার অন্যতম কেন্দ্রবিন্দু স্মরণ। আমার আয়ে ফাইনাল হয়ে গেল, পাশ করলাম, ডিগ্রিতে ভর্তি হলাম। আপার কাছে থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছি। এমন একদিন বাড়িতে গেলে শুনলাম আব্বা আমার বিয়ে ঠিক করেছে এবং পরিবারের সবার সম্মতি আছে সেখানে। পাত্রের পরিচয় জেনেই চমকে উঠলাম, বিচলিত হলাম। আম্মা কারণ হিসেবে বলল, হেলাল আমাদের সবকিছু জানে। শিউলি বাড়িতে একা থাকে ছেলেকে নিয়ে।
হেলালের সাথে বিয়ে হলে তুই ঘন ঘন বোনের কাছে যাইতে পারবি, থাকতে পারবি, যেটা অন্য ঘরে হলে কিছুতেই পারবি না। পড়াশোনাও চালাইয়া যাইতে পারবি। তাছাড়া আমাদের পরিবারের সুখে দুঃখে হেলালকে সবসময় পামো। তাই হেলালের বাপ প্রস্তাব নিয়ে আসছে, আর আমরা মানা করি নাই, সব সাইড বিবেচনা কইরা। সেদিন সারা রাত দুচোখের পাতা এক করতে পারিনি। তুমুল অস্থিরতায় পাগল পাগল দশা আমার। পরের দিন আমি চলে গেলাম আপার কাছে। যদি হেলাল ভাইয়ের চোখাচোখি হয়ে যায় তাহলে লজ্জার সীমা রইবে না আমার। তাই আমার প্রাণ পাখির পালাই দশা। আপাকে সব বললাম। আমার চেয়ে কয়েক গুণ বেশি উৎফুল্ল হলো আপা। হেলাল ভাই আগে থেকে আপাকে শ্রদ্ধা করে, পছন্দ করে বোনের মতো। আপার মহাখুশি দেখে আমি হেলাল ভাইকে শুধু হেলাল ভাবতে শুরু করলাম। মন থেকে ভাই শব্দটি মুছে দিলাম চিরতরে। তারপর এলো শরৎকাল, শিউলি আপার প্রিয় ঋতু। আমার কলেজ বন্ধ শারদীয় পূজা উপলক্ষে। বাড়ি থেকে লোক মারফতে খবর এলো, বিয়ে এই শরতেই হবে। আমি যেন বাড়ি চলে যাই আপাসহ। বাড়িতে প্রচুর কাজ। আপা আমার পিঠের উপর হাত রাখল পরম মমতায়। তার ভাষায় আমাকে বলল, তুই চলে যাস বোন, আমি বেশি আগে যাইতে পারম না। আমার মুরগির ডিম পারব আজকালের মধ্যেই, কবুতরের বাচ্চা ফুটব। মনা ভাবির কাছে এসবের হাওলা কইরা দিয়ে আসমনি। তোর চুরি নাকফুল খুইলা মেহেন্দি পরাইব যেদিন রাতে, তার আগে আসুম মারে। আব্বারে বুঝায় কস বোন, মন খারাপ করিস না। হেলাল তোরে সুখে রাখবো দেখিস। আমার দোয়া সারা জীবন তোর লগে থাকব। আমি আপার হাত ঝাঁকিয়ে আহ্লাদে সুরে বললাম, আপা তুমি শিউলি ফুলের মালা বানিয়ে নিও, আমার জন্য তোমার জন্য। গায়ে হলুদে আমি খোপাই, গলায় তোমার শিউলি ফুলের মালা দিয়ে সাজব। আমার কথা শুনে আপার আখি কোণে কিছু অশ্রবিন্দু জমা হলো শরতের শিশিরের মতন, সাথে আমারও। আপা তার এক গাল আলতো করে আমার এক গালে মিশিয়ে নেয়। কি যে এক অনাবিল প্রশান্তি ছুঁয়ে গেল আমার। তার পরের দিন সকালে দুই বোন একসঙ্গে নাস্তা খেলাম। আপা তার হাতে আমাকে খাইয়ে দিল। আমি ঘর থেকে বের হতেই আপা আমাকে কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। বলল, থাক, পরে কমনি। বিয়ার আনন্দের ভেতরে অন্য কথা না তোলাই ভালো। জোর করলাম, তবুও আপার বললই না। আমি বাড়ি চলে গেলাম। বাড়ির পরিবেশ উৎসব মুখর। সবাই হাসি খুশি মনের বিয়ের প্রস্তুতি নিচ্ছে, কারণ দিন ঘনিয়ে আসছে সেই শুভক্ষণের। চলবে গল্প শিউলি ফোটা রাতে, প্রথম পর্ব। পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।